আমাদের আজকের যে মডিউল তার টাইটেল হলো পলিমারাইজেশন টেকনিক্স। আমরা কিন্তু এই পর্যন্ত কেমিস্ট্রি অফ পলিমারাইজেশন এগুলো পড়ে আসছি, কেমিক্যাল রিঅ্যাকশন পড়ে আসছি, তাই না? এবার আমরা একটু টেকনোলজি আর কি দিকে তাকাবো, ফিজিক্যালি পলিমারাইজেশন কিভাবে হয় সেদিকে আমরা তাকাবো। ইনফ্যাক্ট পলিমারাইজেশন যদি তুমি করতে চাও আর কি, বা যে কেউ যদি করতে চায়, তাকে তো ফিজিক্যাল কিছু জিনিস লাগবে, তাই না? আমরা তো কেমিক্যাল রিঅ্যাকশন করেছি, খাতা কলমে লিখে করলাম। যে রিঅ্যাকশনটা পলিমারাইজেশন যখন হয় তখন সেই রিঅ্যাকশনটা সংঘটিত হয় এবং কি কি জিনিস হয়, মানে আমরা থিওরিটা জানলাম আর কি। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি করতে চাও তাহলে তোমার কাছে ফিজিক্যাল জিনিস লাগবে, তাই না? ফিজিক্যাল জিনিস মানে কি? তুমি ধরো একটা গ্লাস লাগতে পারে, অথবা একটা বিকার লাগতে পারে, অথবা একটা মেটালের একটা পাত্র লাগতে পারে, অথবা একটা বাটি লাগতে পারে, অথবা একটা চামচ লাগতে পারে, অথবা একটা স্টাইরাল, অনেক কিছু এরকম জিনিস লাগতে পারে, তাই না? এমনকি তোমার ওই যে অনেক সময় গরম করার যদি দরকার হয় তাহলে হিটার লাগবে, ঠান্ডা করার দরকার হলে বরফ লাগবে, এই জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে এই যে ফিজিক্যাল যে সমস্ত জিনিসগুলো লাগে আর কি, সেই জিনিসগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি তখন এটাকে বলা হয় পলিমারাইজেশন টেকনিক অথবা পলিমারাইজেশন মেথড। ফিজিক্যালি কি কি লাগবে, আমার কিভাবে কিভাবে হবে। আমরা তো কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলেছি, তখন ফিজিক্যাল জিনিসের কথা তো আলোচনা করি নাই। তাহলে আমার মনে হয় এখন আমাদের সময় আসছে আমরা এই আলোচনাটা করব। তো বিজ্ঞানীরা বলছেন আর কি যে মোটামুটি ভাবে আমরা 4 ধরনের মেথডে পলিমারাইজেশন করতে পারি। এখন তুমি আবার যদি ক্রিটিক্যাল প্রশ্ন করো যে স্যার আরো কি মেথড আছে নাকি, ইনফ্যাক্ট আরো দু একটা মেথড আছে, কিন্তু একটু বেশি হায়ার লেভেলের আর কি, সফিস্টিকেটেড লেভেল। আমরা চিন্তা করবো যেটা নাকি কমন সারা বিশ্বে এবং আমাদের বাংলাদেশে তো অবশ্য আনফরচুনেটলি পলিমারাইজেশনে সেরকম কি বলবো অর্গানাইজ নাই, তবে আমি জানি আমাদের বাংলাদেশে পলিমারাইজেশন হয়, হ্যাঁ হয়, কিন্তু বড় ইন্ডাস্ট্রি নাই আর কি, ছোট স্কেলে হয়। তো তারা কোনটা করে? তারা মনে করো এই 4টার মধ্যে যে কোনো একটা করবে, অর্থাৎ এই 4টার বাইরে তুমি খুঁজে পাবা খুবই কম। তো আমাদের আপাতত এই 4টা জানাটাই আমি মনে করি যথেষ্ট আর কি। তাহলে সেই 4টার নাম আমি তোমাদের দিয়েছি। 1 নাম্বারটা হলো বাল্ক অথবা মাস পলিমারাইজেশন বলে, 2 নাম্বারটা হলো সলিউশন পলিমারাইজেশন, 3 নাম্বার হলো সাসপেনশন পলিমারাইজেশন, 4 নাম্বার ইমার্শন পলিমারাইজেশন। নামগুলি আশা করি তোমাদের মনে থাকবে এবং কোনটার কি ধরনের কাজ আমরা চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে জানার জন্য, বোঝার জন্য। আচ্ছা, প্রথমে একটু এটা একটু পড়ো আগে তোমরা, হ্যাঁ মানে পড়ার পরে তোমার কি লিখেছি আগে বোঝো। প্রশ্ন তো করবো, আমি তো আছি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তারপর আমি কথা বলবো, আমি 1 মিনিট একটু চুপ থাকি। স্যার ইমালশন পলিমারাইজেশনটা কি? ইমালশন পলিমারাইজেশনটা আমরা আলোচনা করবো, আপাতত আমরা বাল্ক পলিমারাইজেশন 1 নাম্বারটা আলোচনা করছি, হ্যাঁ পরে বলবো আর কি যখন আলোচনা করবো। আপাতত আমরা আচ্ছা স্যার। বাল্ক বাল্ক স্যার পলিমারাইজেশন। বাল্ক বলতে তো স্যার অনেক পরিমাণে বোঝায় না স্যার? হালকা, বাল্ক মানে হালকা না স্যার? সত্যি বলতে বাল্ক শব্দের অনেক অর্থ আছে, অনেক। এখন একটা অর্থ হলো যে সবকিছু একসাথে নিয়ে করা, আরেকটা হলো অনেক, আরেকটা হলো কি ভলিউম। মানে কি এই শব্দের অনেকগুলো অর্থ। ক্যাপিটালাইজেশন যখন পড়েছি তখন তোমাদের বাল্ক কতটা বলেছি মনে আছে কিনা দেখো। তুমি যখন ফেব্রিক প্রপার্টি নিয়ে আলোচনা করবা, ফেব্রিক বাল্কের মিনিংটা হলো ভলিউম। এই ক্ষেত্রে হলো অনেকগুলো বা সবগুলো একত্রে নিয়ে করা। এটার অপর নাম হলো মাস পলিমারাইজেশন। হ্যাঁ, মাস স্কেলে আমরা বলি না, সবগুলো একসাথে নিয়ে করা, একত্রে নিয়ে করা, এটাই হলো বাল্ক পলিমারাইজেশন। বাল্ক পলিমারাইজেশন সিস্টেমটা কেমন
এই যে এই পয়েন্টগুলো আমি দিয়েছি বোঝার জন্য আর কি সিস্টেমটা কেমন। সিস্টেমটা হলো মনোমারটা থাকবে লিকুইড, মনোমারটা থাকবে কি লিকুইড। ইনিশিয়েটর কেমন হবে? ইনিশিয়েটর সাধারণত সলিড হয়, লিকুইড হতে পারে কিন্তু সাধারণত সলিড। তাহলে আমার সিস্টেমের ভিতরে কি থাকবে? লিকুইড মনোমার, তার সাথে সলিড অথবা লিকুইড ইনিশিয়েটর। তাহলে পলিমারাইজেশন হবে। ইনিশিয়েটর কোথায় যাবে? ওই যে পলিমার চেনের মাথায় যাবে, হেড গ্রুপ হিসাবে যাবে। মনোমার গুলো কি হবে? পলিমারে রূপান্তরিত হবে, আলটিমেটলি সমস্ত পুরাটাই পলিমার হয়ে যাবে। তাহলে এই অবস্থায় পিওর পলিমার পাওয়া যায়। এগুলো ওই যে বড় বড় কাস্টিং তৈরিতে ব্যবহার করা হয়। আর যদি মলিকুলার ওয়েট বেশি হয়ে যায় তাহলে চেইন ট্রান্সফার এজেন্ট ব্যবহার করতে পারবে। চেইন ট্রান্সফার এজেন্ট তুমি যখন ব্যবহার করবা তখন কি হবে? মলিকুলার ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবে। এই হলো অতি সংক্ষেপে বাল্ক পলিমারাইজেশন। এবার দেখো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। স্যার যে বড় বড় কাস্টিং স্যার বললেন, তাহলে স্যার casting মেইনলি কি স্যার স্যার লিকুইড থাকে এই এর জন্য স্যার এটা ম্যাস পলিমারাইজেশন মনোমারটা লিকুইড মনোমারের জন্য। মনোমারটা হলো লিকুইড, না লিকুইডের জন্য ম্যাস পলিমারাইজেশন না। সবকিছু একত্রে নিয়ে করছো, এটার জন্য মাস পলিমারাইজেশন, এটার জন্য বাল্ক পলিমারাইজেশন। জি স্যার বুঝতে পেরেছি। মনোমারটা থাকে লিকুইড। এখন হয়তো বলতে পারো যে তাহলে যে ইনিশিয়েটর দিচ্ছেন ওইটা যদি লিকুইড না হয়, লিকুইড না হলে অসুবিধা নাই, লিকুইড হলেও অসুবিধা নাই, ওটা হবে মনোমার সলিউবল। অর্থাৎ মনোমারের আমি একটু একটু উদাহরণ দিচ্ছি। মনে করে একটা বিকারের মধ্যে তুমি 500 ml ধরো মনোমার নিলা, ধরো আর কি। তারপর 5 ml তুমি লিকুইড ইনিশিয়েটর দিলা, অথবা 5 গ্রাম তুমি সলিড ইনিশিয়েটর গুঁড়া পাউডার করে দিয়ে তারপরে স্টায়ারিং করলা, নাড়াচাড়া করলা। নাড়াচাড়া করলে কি হবে? লিকুইড ইনিশিয়েটর হোক বা পাউডারটা হোক সুন্দর করে সলিবল হয়ে যাবে মনোমারের মধ্যে। তাহলে তখন পুরো সিস্টেম কিন্তু কি একটা ফেজ। খেয়াল করো, সলিউশন মানে কি একটা ফেজ। এরপর তুমি তাপ দিলে মনে করো পলিমারাইজেশন হবে, ঠিক আছে? তাপ দাও, তাহলে পুরো জিনিসটাই কিন্তু পলিমার হয়ে যাবে, পুরোটাই। অর্থাৎ একটা বিকারের মধ্যে ফুল সবগুলো জিনিস কিন্তু পলিমারে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কাস্টিং এর জন্য সুবিধা না? কাস্টিং তো বোঝো তাই না? মনে করো যে তুমি কাস্টিংটা কিভাবে বোঝে, ঢালাই করার মতো আর কি, মানে প্লাস্টিকের ঢালাই। তুমি মনে করো একটা ডাই দিয়ে দিলা, হ্যাঁ, একটা একটা কিছু বানাবা আর কি, একটা পার্টস বানাবে, একটা ডাই দিয়ে দিলা, তারপর মনোমার দিয়ে দিলা, লিকুইড মনোমার, সেখানে তোমার সলিড বা লিকুইড ইনিশিয়েটর দিয়ে দিলা, তারপরে হিট দিলা। তাহলে ওই ডাইটা যে শেপের আছে, ডাই বুঝো তো, সাচ আর কি, হ্যাঁ, ওই শেপের পুরো পলিমারটাই হয়ে যাবে। এইগুলো ব্যবহার করা হয় লার্জ কাস্টিং। মনে করো যে অনেক বড় পার্টস তৈরিতে, অনেক বড় পার্টস বলতে কিন্তু তুমি গাড়ির পার্টস মনে করো না, আমাদের বিল্ডিং এর পার্টসও হইতে পারে, বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য প্লাস্টিকের যে পার্টস হইতে পারে বা অংশ হইতে পারে, অংশ বিশেষ হইতে পারে, সেগুলোকে ঢালাই, মানে ঢালাই হিসেবে যদি চিন্তা করো আর কি। যেমন ঢালাই কিভাবে করে? ওই যে একটা কাঠ দিয়ে এরকম ফ্রেমের মতো বানায়, তাই না? তারপরে ওইখানে কি সিমেন্ট পাথরগুলো দিয়ে দেয়, একেবারে জমাট বেঁধে একটা হয়ে যায় সবগুলা, তাই না? এরকম হয়ে যাবে, এরকম দরকার আছে আমাদের, আমাদের মানে প্লাস্টিক তৈরি, সেখানে ব্যবহার করা। আমি আশা করি সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। আমি এবার
পরের স্লাইডে যাই। এবার এটাও পড়ো। এখন হয়তো বলতে পারো যে স্যার বাল্ক পলিমারেশন তো ভালোই, এটা দেখা যায় যে একদম পিওর পলিমার পাওয়া যায়, তাহলে তো পিওর পলিমার পেলে আমাদের জন্য ভালো। হ্যাঁ ভালো, কিন্তু একেবারেই যে ভালো সবসময় তা না, এটার কিছু ডিমেরিটস আছে, একটু সমস্যা আছে। সেই সমস্যাগুলো তোমাদের জানানোর জন্য এই স্লাইড আমি দিয়েছি। যখন পলিমারাইজেশন শুরু হয়ে যাবে তখন আস্তে আস্তে কি হবে, মনোমার কিন্তু ছিল লিকুইড, ভুলে যায় না, এবং ওটা তখন সলভেন্ট হিসেবে কাজ করেছে, তাই না? বলেছি না যে এই ইনিশিয়েটর যাই দিব মনোমার সলভেবল, তাহলে আমার মনোমারটা কিন্তু সলভেন্ট হিসেবে কাজ করেছে। তো তোমরা এটা তো জানো, সলভেন্টের পরিমাণ যত কমতে থাকে কনসেন্ট্রেশন বাড়তে থাকে, তাই না? মনে করো শরবতের কথাই ধরো, তুমি যখন গরম করবা আর কি, আস্তে আস্তে পানিটা ইভাপোরেট করে চলে যাবে, ঘন হইতে থাকবে, নাড়ানোটা কঠিন হয়ে যেতে পারে। এটা হইলো একটা। দ্বিতীয় হইলো উৎপন্ন যে পলিমার সেটা তো সিস্টেমটাকে আরো মনে করো ভিসকোসিটি বাড়িয়ে দিচ্ছে, নাড়ানো কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। নাড়াইতে যদি তুমি ঠিক মতো না পড়ো, তার মানে মনোমার গুলো তো কার সাথে রিলেশন করবে? ওই যে লেজ প্রান্ত, টেইল প্রান্তের কথা মনে আছে, লেজে রিলেশন করবে। তো লেজের সাথে যদি মনোমারের দেখা সাক্ষাৎ না হয়, রিলেশন তো হবে না। তখন দেখা যায় যে নাড়ানোটা কিন্তু হোমোজিনিয়াস হবে না, এই কতক্ষণ নড়তেছে না, হঠাৎ করে নড়ে উঠলো এরকম হবে। তার মানে কি অনেকগুলা লেজ হয়ে যাবে, একটা নির্দিষ্ট রেটে যাকে বাড়তেছিল না মলিকুলার ওয়েট, এবার দেখা যাবে কি অনেকগুলো লেজ হয়ে যাবে কিন্তু মনোমার নাই। হঠাৎ করে যদি মনোমারের দেখা হয়ে যায় তাহলে দ্রুত গতিতে রিঅ্যাকশন বেড়ে যাবে। তার মানে কি একটা সুষমভাবে না হয়ে একবার কম আর একবার অনেক বেশি, এই হঠাৎ দ্রুত গতিতে যদি রিঅ্যাকশন বেড়ে যায় তখন টেম্পারেচার বেড়ে যেতে পারে, এবং তখন কখনো কখনো বলছি আর কি বিস্ফোরণ হইতে পারে। আগুন ধরে যাবে বলি নাই, বিস্ফোরণ হতে পারে, আগুন ধরেও যেতে পারে, নির্ভর করে অনেক কিছুর উপর, মানে ফ্লেমেবল কিছু থাকলে। তাহলে দুটো বিপদ আছে, তাই না? এই ঘটনাটাকে বলে অটো অ্যাক্সেলারেশন। হঠাৎ করে বা দ্রুত হঠাৎ করে পলিমারাইজেশনের রেট বেড়ে যাওয়াটা, এবং পলিমারাইজেশন তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হঠাৎ করে অনেক তাপ উৎপন্ন হবে, সেই জন্য বিস্ফোরণ করতে পারে। আর পলিমার মলিকুলার ওয়েট হাই, পলিমারের মলিকুলার ওয়েট অনেক হাই তুমি পাবে। আর পজিটিভ সাইড হইল যে মনোমারটা থেকে যে পলিমার যখন তৈরি শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে তো আর মনোমার নাই, তাই না? পলিমারে রূপান্তরিত হয়ে গেল, তখন তুমি পিওর পলিমার পাবা, পিওর বা পিওরেস্টও বলতে পারো অন্যান্যগুলির তুলনায়। এটা আর ওয়াশ করার দরকার নাই, পরিষ্কার করার দরকার নাই, পলিমারটাই পিওর এবং পরিবেশ বান্ধব। ওয়াশ করলেই তো পানি প্রশ্ন আসতো, পানির খরচ বাড়তো, আবার এই পানিটা দূষিত হয়ে যেত, তারপর এটা নদী নালায় চলে যেত, বা ইটিপিতে গেলেও আমাদের পরিবেশের কিছু না কিছু হইলে ক্ষতি করত। তাহলে পরিবেশ দূষণ কম হবে যদি আমরা এই পদ্ধতি ব্যবহার করি। কোনো প্রশ্ন আছে কিনা দেখো। স্যার এমডব্লিউডি হচ্ছে মলিকুলার ওয়েট স্যার। এমডব্লিউডি হচ্ছে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন। জি স্যার, বুঝতে পারছি। এখানে আমি বলি দুইটা ঘটনাই আছে, একটা হলো মলিকুলার ওয়েট বেশি হবে, হ্যাঁ, আরেকটা ঘটনা হলো মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন হাই হবে। মলিকুলার ওয়েট বেশি হবে মানে তো এটা তো বুঝতে পারছো রিপিটিং ইউনিটের সংখ্যা বাড়বে, কিন্তু যখন এই কথাটার সঙ্গে যোগ হলো যে হাই মলিকুলার ডিস্ট্রিবিউশন, তার মানে হলো যে
মলিকুলার ডিস্ট্রিবিউশনের যে গ্রাফটা আর কি সেটা অনেক ব্রড হবে, অর্থাৎ অনেক বড় পলিমার থাকবে, মাঝারি পলিমার থাকবে, তার চেয়ে একটু কম মলিকুলার পলিমার থাকবে, একেবারে ছোট পলিমারও থাকবে। তার মানে এই ডিস্ট্রিবিউশনটাও রেঞ্জটা হলো অনেক বড়। এগুলো তোমরা স্ট্যাটিস্টিক্স পড়েছো আশা করি, তাই না? স্ট্যাটিস্টিক্স কোর্স তো করেছো না তোমরা সবাই? ইয়েস স্যার। তোমাদের কি মনে আছে যে স্কিউনেস, তারপরে মনে করো যে জি স্যার। এই ডিস্ট্রিবিউশন জি স্যার। ন্যারো, ওয়াইড, ন্যারো, এইসব আলোচনা কি করা হয়েছে না তখন? জি স্যার। জি স্যার, স্কিউনেস আলোচনা করা হয়েছে। যখন মলিকুলার ডিস্ট্রিবিউশনটা হাই হবে, মলিকুলার ডিস্ট্রিবিউশন যখন হাই হবে মানে পরে এমডব্লিউ এর পরে যখন ডি থাকবে আর কি, হাই হবে, তখন তোমার রেঞ্জটা অনেক বড় হবে, অর্থাৎ হাই অনেক বেশি হবে আবার লো অনেক বেশি হবে, তাহলে রেঞ্জটা অনেক বড় হবে। আর এই পদ্ধতির পজিটিভ দিকটা বললাম যে পিওরেস্ট পলিমার পাবা, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার নাই, কারণ মনোমারটাই তো পলিমারে রূপান্তর হয়েছে, কোনো ইম্পিউরিটিজ নাই, দূষণ নাই, এবং পরিবেশের জন্য ভালো। ওই যে পানি দিয়ে ওয়াশ করতে হয় না। ইয়েস স্যার। এবার অ্যাপ্লিকেশনটা একটু দেখ। তার মানে এই পদ্ধতি ব্যবহার করে কোন ধরনের পলিমার আমরা তৈরি করি সাধারণত, এটা বেশিরভাগ ব্যবহার করা হয় ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন বা যেটাকে আমরা বলছিলাম রেডিক্যাল পলিমারাইজেশন, এবং কিছু কিছু স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। উদাহরণ দেওয়া আছে দেখো, তার মধ্যে পিএমএমএ অত্যন্ত পপুলার পলিমার। তারপরে পেনের কথা তোমাদের বলেছি কিনা আমি জানি না, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, এটা হলো তোমার যে পলিমার থেকে অ্যাক্রাইলিক ফাইবার তৈরি করা হয় সেই পলিমার। তারপর সেই পলিমারের নাম আর কি পেন। পিভিসি তোমরা সবাই চিনো কম বেশি, পলিভাইনাল ক্লোরাইড, এগুলো সবই কিন্তু এই বাল্ক পলিমারেশন মেথডের মাধ্যমে করা হয়। তারপর এলডিপি, এটা হলো তোমাদের মনে আছে তো লো ডেনসিটি পলিইথিলিন, এই যে তেলের কন্টেইনার যেটা সাদা আর কি, হ্যাঁ। দুই নাম্বারটা হলো সলিউশন পলিমারাইজেশন। আমি আজকে হয়তোবা আমার ক্লাস সলিউশন পলিমারাইজেশন পর্যন্ত শেষ করতে চাই আর কি, দেখি। তাহলে সলিউশন পলিমারাইজেশনের নামটা শুনে মনে হচ্ছে কি সলিউশন হবে, তো সলিউশন এখন তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো স্যার আগেরটা তো একটা সলিউশন হয়েছিল তো। হ্যাঁ আগেরটা তো হয়েছিল, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের, আমরা একটা আলোচনা করলে বুঝতে পারবো। এই জন্য আগেরটার নাম কিন্তু সলিউশন পলিমারাইজেশন হয় না, এটার নাম হয়েছে। এখানে আমরা সলভেন্ট ব্যবহার করি, আলাদা একটা সলভেন্ট। আমাদের বাল্ক পলিমারেশনেও সলভেন্ট ছিল, মনোমারই তো আমার সলভেন্ট ছিল, কিন্তু এখানে মনোমার কিন্তু আমার সলভেন্ট না, আলাদা সলভেন্ট ব্যবহার করতে হয়, সেই জন্য এটার নাম হয়েছে সলিউশন পলিমারাইজেশন। তাহলে সলিউশন পলিমারেশনের ক্ষেত্রে আমি সেপারেট সলভেন্ট ব্যবহার করব। মনোমার তো লাগবেই, কারণ মনোমার ছাড়া তো পলিমার হবে না। ইনিশিয়েটর তো লাগবেই, ইনিশিয়েটর লাগবেই কেন বললাম, বেশিরভাগ ক্ষেত্রে এটা হলো চেইন পলিমারাইজেশন। can be homogeneous or heterogeneous system, homogeneous system হইতে পারে, heterogeneous system হইতে পারে। যদি না বুঝে থাকো আমি অবশ্যই ব্যাখ্যা করব, আর বুঝে থাকলে আমি ব্যাখ্যা করব না। বুঝতে পেরেছো কি সিস্টেম দুই রকম যাবে? স্যার হোমোজেনিয়াস হেটেরোজেনিয়াস আমরা ওই যে হোমো বলতে সমান থাকবে আর হেটেরোজেনিয়াস বলতে এরকম না বিষয়টা স্যার? হোমোজেনিয়াস সিস্টেম হইলো মনে করো, মানে ধরি আর কি, ধরো আমাদের সলভেন্টটা হলো কার্বন টেট্রাক্লোরাইড, আমার মনোমার হলো ধরো ইথিলিন, তাহলে আমার এই সলভেন্টের মধ্যে আমি মনোমারটা মিশিয়ে নিলাম, স্টাইরিং করে মিশে যাবে, সলিউবল হয়ে যাবে। আমার ইনিশিয়েটর মনে করো AIBN,
তাহলে AiBnটাও আবার কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে সলিবল হয়ে যাবে। তার মানে মনোমারও সলভেন্টের মধ্যে সলিবল হবে, ইনিশিয়েটর সলভেন্টের মধ্যে। তাহলে একটা ফেজ হলো হোমোজেনিয়াস। শুধু কি তাই না? শুধু তাই না, এই হোমোজেনিয়াস থাকবে না এই সিস্টেম। কখন থাকবে না জানো? যখন পলিমারাইজেশন শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তো পলিমার তৈরি হয়ে যাবে। তাহলে উৎপন্ন পলিমার তো সলিড হবে, তাহলে ওইটা তখন অদক্ষেপ করবে। অদক্ষেপ করলে কিন্তু আর হোমোজেনিয়াস থাকবে না, হেটেরোজেনিয়াস হয়ে যাবে। কিন্তু কখনো কখনো এমনও হতে পারে যে উৎপন্ন পলিমার আবার সলভেন্টের মধ্যে সলিবল, তখন আবার হেটেরোজেনিয়াস হবে। তার মানে কি হোমোজেনিয়াস অথবা হেটেরোজেনিয়াস দুইটার একটা হবে। শুরুতে হোমোজেনিয়াস থাকলেও যদি পলিমার তৈরি হয় তখন হেটেরোজেনিয়াস হতে পারে। কিন্তু উৎপন্ন পলিমার যদি আমাদের যে সলভেন্ট, আমরা বলেছিলাম না আমাদের সলভেন্ট কি? কার্বন টেট্রাক্লোরাইড। উৎপন্ন পলিমার যদি এটাতে সলিবল হয় তাহলে হোমোজেনিয়াস সিস্টেম রয়েই গেল। শুরুতেও ছিল হোমোজেনিয়াস, তারপরে এই ইনিশিয়েটর যখন অ্যাড করলাম, পলিমারেশন যখন চললো, তখনও কিন্তু উৎপন্ন পলিমার সলিবল হয়ে গেল, হোমোজেনিয়াস। শুরুতে হোমোজেনিয়াস, শেষে হোমোজেনিয়াস। আর উৎপন্ন পলিমার যদি অদক্ষেপ করে তাহলে এটা সলিড হয়ে গেল, আর বাকি সব লিকুইড, তাহলে হেটেরোজেনিয়াস হয়ে গেল। এটাও হতে পারে। তার মানে দুইটার যে কোনো একটা হবে। ক্লিয়ার? না হলে আবার বলবো। তার মানে উৎপন্ন পলিমার যদি আমার সলভেন্টে সলিবল হয়ে যায় তাহলে তো ভেরি গুড, হোমোজেনিয়াস সিস্টেমে রয়ে গেল। আবার কখনো কখনো উৎপন্ন পলিমার সলিবল হয় না সলভেন্টের মধ্যে, তখন কি হবে? পদক্ষেপটা সলিড হিসেবে থাকবে আর বাকি পুরো সিস্টেমটা থাকবে লিকুইড। দুটা ফেজ হলো, আর প্রথমটার ক্ষেত্রে ছিল একটা ফেজ, তার মানে হোমোজেনিয়াস, আর দ্বিতীয় ক্ষেত্রে হলো হেটেরোজেনিয়াস। জি স্যার, বুঝতে পেরেছি। ইজি টু কন্ট্রোল ভিসকোসিটি এন্ড বেটার হিট ডিসিপেশন। এখন হয়তো বলতে পারো লাভটা কি? আমাদের সলভেন্ট লাগছে, আগে তো লাগতো শুধু, আগে বলতে কি যে আমার প্রথম যেটা আর কি মনোমার এবং ইনিশিয়েটর, এখানে আরেকটা জিনিস যুক্ত হয়েছে সলভেন্ট। লাভ হলো কি? অনেক লাভ আছে, সেই লাভটাই বলছি এখন। ইজি টু কন্ট্রোল ভিসকোসিটি, যে আগের বার কি হয়েছিল, অটো অ্যাক্সেলারেশন মনে আছে? নাড়াইতে পারতাম না, পলিমারাইজেশন শুরু হয়ে গেছে। ধরো মনে করো আর কি, ধরো আমার 1 ঘন্টা লাগে পলিমারাইজেশন, আধা ঘন্টাও হয় নাই, ধরো 20 মিনিট হয়েছে, তারপর তো আমি নাড়াইতে পারি না, এত ঘন হয়ে গেছে আর নাড়াইতে পারি না। তুমি বললা যে ঠিক আছে এই চামচটা আরো শক্তিশালী চামচ নিয়ে আসো, বা স্টাইরার নিয়ে আসো, স্টাইরার ব্যাকা হয়ে গেল, এরকমও হইতে পারে ভিসকোসিটি যদি বেশি হয়। কিন্তু সলিউশন পলিমারাইজেশনে কখনোই এটা হবে না, কখনোই হবে না। কারণ মনোমার কমে গিয়ে না আগে অবস্থা হয়েছিল, মনোমারটা পলিমারে রূপান্তরিত হয়েছিল। এখানে মনোমার কমলেও তোমার সমস্যা নাই, কারণ মনোমার তোমার সলভেন্ট না, উই হ্যাভ এ সেপারেট সলভেন্ট, যেটা তার কমবে না। তাহলে আমার ভিসকোসিটি বেড়ে গিয়ে অটো অ্যাক্সেলারেশন কখনোই হবে না। হিট ডিস্ট্রিবিউশন সব জায়গায় সমান হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। লিকুইড থাকলে কি হবে? তাড়াতাড়ি ঠান্ডা হবে। অনেক গরম হয়ে যেত যে আগে, ওটা হবে না। বিস্ফোরণ কখনোই হবে না। তবে পিওর পলিমার পাওয়াটা একটু কষ্টকর আর কি। কেন কষ্টকর? ওই যে সলভেন্ট যোগ করেছো, এবার এটাকে সরানো অনেক কঠিন। ঠিক আছে, তুমি বলতে পারো স্যার এটা তুমি গরম করলেই তো এটা বাষ্প হয়ে চলে যাবে। চাইতে পারে, নাও যেতে পারে। সব সলভেন্ট তো আর সহজে বাষ্প হয়ে চলে যায় না। চলে গেলেও গন্ধ থাকতে পারে। দেখবো অনেক প্লাস্টিক নাকের কাছে নিলে কেমন একটা গন্ধ লাগে। কিসের গন্ধ? এটা এটা সলভেন্টের গন্ধ। তোমরা যারা মনে করো আর্টিফিশিয়াল লেদার বলি না আমরা অনেকে, যে নকল লেদার, আর্টিফিশিয়াল লেদার, আর্টিফিশিয়াল লেদারে একটা স্মেল নিয়ে দেখো একটা গন্ধ করে। কিসের গন্ধ এটা? সলভেন্টের গন্ধ। সলভেন্ট। সলভেন্ট দেখো অনেক সময় এত গন্ধ লাগে, খুব খারাপ লাগে। এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকারক। আচ্ছা, আরো কথা স্যার আছে। গন্ধটা কোনোভাবে মানে নিরোধ করা যায় না? যায়, আরেক কেমিক্যাল দিতে হবে, আবার খরচ বাড়বে।
এখানে তো খরচ এমনি বেড়ে গেছে, কারণ তুমি সলভেন্ট কিনে নিয়ে আসছো, সলভেন্টের দাম তো অনেক বেশি। আবার কোনো কোনো সলভেন্ট আগুন লেগে যেতে পারে, এটা ভয় আছে। আবার কোনো কোনো সলভেন্ট বিষাক্ত, এটা তো জানো, টক্সিক। তার মানে কি সব দিক দিয়েই তো আমাদের সমস্যা। কিন্তু সুবিধাটা কি? সুবিধা হইলো ওই যে ভিসকোসিটি বেড়ে গিয়ে আঠালো হয়ে গিয়ে স্টায়ারিং বন্ধ হবে না, সুন্দরভাবে পলিমারেশনটা চলবে, একবার বেশি একবার কম হবে না। তারপরে ওই যে বিস্ফোরণ ঘটবে না, অটো অ্যাক্সেলারেশন হবে না। এইটাই হলো সবচেয়ে বড় সুবিধা। এবং মলিকুলার ওয়েট আমরা কন্ট্রোল করতে পারবো চেইন ট্রান্সফার এজেন্ট যোগ করে, মানে সবকিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তবে একটু ভয় আছে, ওই যে বললাম সলভেন্টকে দূর করা। কিন্তু বলে তুমি কি বলছিলে প্রথমে, মনে করে বলতে পারো যে স্যার গরম করে ফেলেন, সব গরম করে ফেললে ইভাপোরেশন করে চলে গেল। কিন্তু গরম করলে তো পলিমারেরও ক্ষতি হতে পারে। অনেক পলিমার আছে হিট সেন্সিটিভ পলিমার, তাপ দেওয়া যাবে না। সুতরাং কিছু নেগেটিভ কিছু পজিটিভ, এর ভিতরে আমরা চয়েস করব কোনটা আমাদের জন্য ভালো। তো সলিউশন পলিমারাইজেশন আমি ব্যবহার অনেক দেখেছি, ল্যাবে তো করাই হয় অনেক, কিন্তু ইন্ডাস্ট্রিতেও দেখেছি, বাল্ক পলিমারাইজেশনও দেখেছি। তো বাল্ক পলিমারাইজেশন তো বললাম, এটা সাধারণত প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বেশি। সলিউশন পলিমারাইজেশন একটা চিত্র আমি তোমাদের দিলাম বোঝার জন্য আর কি। আমি আশা করি তোমরা বুঝেছো আগে, তারপর একটু দেখে নাও। এইভাবে সলিউশন পলিমারাইজেশন সম্পন্ন হয়। তিনটা জিনিস লাগে, কি কি? মনোমার, ইনিশিয়েটর, সলভেন্ট। সলভেন্ট। এবার কিছু প্লাস মানে পজিটিভ নেগেটিভ দিকগুলো একটু বলছি আর কি। দেখো, সলভেন্ট কিন্তু একটু ক্ষতিকর কেন জানো? মানে আমাদের সুবিধা দিয়েছে ওই যে অটো অটো অ্যাক্সেলারেশন, বিস্ফোরণ, অনেক তাপ, ওইগুলো হয় নাই। কিন্তু অনেক সময় হয় কি, সলভেন্ট চেইন ট্রান্সফার রিয়েকশন ঘটায়। মনে আছে কি না, আমি তোমাদের অবশ্য চেইন ট্রান্সফার নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি নাই, অল্প আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে অনেক সময় সলভেন্ট চেইন ট্রান্সফার রিয়েকশন ঘটাতে পারে। তখন হয় কি, পলিমারের মলিকুলার ওয়েট বেশি বড় হয় না, হ্যাঁ, হাই হতে পারে না। এটা একটা দিক আমরা আমার মাথায় রাখতে হবে, যে অনেক হাই মলিকুলার ওয়েট পলিমার সবসময় পাবো না, কারণ ওই সলভেন্ট কিন্তু অ্যাটাক করবে, করে চেইন ট্রান্সফার রিয়েকশন ঘটিয়ে দিবে। আর অনেক সময় আমরা চাই কি আমাদের পলিমারটা লিকুইড স্টেটে থাক, সেক্ষেত্রে আমার জন্য ভালো সলভেন্টও থাকলো, সলভেন্ট সহই আমি ব্যবহার করব। ওই যে পেইন্ট, রং রং করে না, প্লাস্টিক পেইন্ট বলে না, ওটা কিন্তু সলভেন্ট ভিতরেই আছে। তোমরা যারা প্লাস্টিক পেইন্ট বাড়িতে যাদের প্লাস্টিক পেইন্ট করেছো, যখন তোমাদের বাসায় রং করতে আসে দেখবা অনেক গন্ধ বের হয়, যখন ওপেন করো এটা স্মেল বের হয়, ওটা কি? সলভেন্টের গন্ধ। পরিবেশগত ক্ষতিও হতে পারে, খরচ বেড়ে যায়। চেইন ট্রান্সফার রিয়েকশন যদি বেশি হয়, তাহলে পলিমারের মলিকুলার ওয়েট কমে যাবে। আমরা সাসপেনশন পলিমারাইজেশন, এই ইমালশনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেব, আর বাকিটা আমি অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করবো আর কি।